খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 23 সেপ্টেম্বর সোমবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। বঙ্গ বিজেপিকে জোর ধাক্কা মোদী সরকারের, আবাস যোজনায় 190 কোটির বরাদ্দ বাংলাকে। বিরোধীদের গণপিটুনির নিদান মালদহের তৃণমূল নেতার, সুকান্ত বললেন ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। জেল মুক্তির পথে অনুব্রত, 2 বছর পর বীরভূমে প্রশাসনিক বৈঠকে মমতাও। মোদি বাইডেন বৈঠকে খুলছে বাংলার ভাগ্য, কলকাতা পেতে চলেছে নতুন সেমিকন্ডাক্টর কারখানা। ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদের পথে সরকার, প্রতিনিধি তুলে নিলেন মমতা। বন্যা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা, এবার কোন পথে? তৃণমূল পার্টি অফিসে বসেই কষা হয়েছিল ব্যবসায়ী অপহরণের ছক, চাঞ্চল্যকর দাবি সিআইডির। ডাক্তারি ছাত্রকে মারধর, শ্লীলতাহানি, কাঠগড়ায় তৃণমূল ছাত্র নেতারা। সুকান্তর হাত ধরে বিজেপিতে কাউন্সিলর অনন্যা, পাল্টা কটাক্ষ তৃণমূলের, কোথায়? আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। কথায় বলে ঘরশত্রু বিভীষণ, এবার সেই বিভীষণেরাই দেখতে পাচ্ছে ঘরশত্রু ঠিক কাকে বলে। প্রায় 3 বছর ধরে বাংলাকে আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করে রেখেছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকার। সেই টাকা আটকে রাখার পিছনে অভিযোগ তোলা হচ্ছে দুর্নীতির, কিন্তু সেই সব দুর্নীতি খতিয়ে দেখতে কেন্দ্র থেকে একের পর এক প্রতিনিধি দল পাঠানো হয়েছে বাংলায়, কিন্তু তারা কোনো দুর্নীতিই খুঁজে পাননি, তবুও টাকা আসেনি। কেননা সেই টাকা আটকে রাখার নেপথ্যে কাজ করে গিয়েছে বঙ্গ বিজেপির নেতাদের নোংরামি। তারাই দলের শীর্ষ নেতৃত্বকে পরামর্শ দিয়েছিলেন বাংলার প্রাপ্য আবাসের টাকা যেন আটকে রাখা হয়। কার্যত বঙ্গ বিজেপির নেতারা ঘরশত্রু বিভীষণের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু লোকসভা নির্বাচনের পরে ছবি বদলাচ্ছে। দেশে বিজেপি যেমন একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, তেমনি বাংলাতেও তাদের আসন কমেছে। এই অবস্থায় বঙ্গ বিজেপির নেতাদের আর বিশেষ পাত্তা দিতে চাইছে না পদ্মের নেতারা। সেই কারণেই বঙ্গ বিজেপির নেতাদের আবদারে না ভেসে বাংলাকে আবাস যোজনা প্রকল্পের জন্য 190 কোটি টাকা পাঠালো কেন্দ্রের সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্র সরকার যে 190 কোটি টাকা পাঠিয়েছে তা শহরে আবাস প্রকল্পের জন্য। তবে সেই খাতে শুধু কেন্দ্র সরকারই যে টাকা দিচ্ছে এমন নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকেও সেখানে টাকা ঢালতে হচ্ছে। কেননা সেই প্রকল্প কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রকল্প। কেন্দ্র তার ভাগের টাকা পাঠিয়ে দিয়েছে, এবার রাজ্য সরকার তার ভাগের 248 কোটি টাকা বরাদ্দ করতে চলেছে কোষাগার থেকে। সব মিলিয়ে রাজ্যের শতাধিক পুরসভা এলাকার জন্য মোট 440 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এই টাকায় নানা পুরসভা এলাকায় বসবাসকারী গরিব মানুষের বাড়ি তৈরি করে দেওয়া হবে। এই বিষয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিজেপি হওয়ার অভিযোগ তুললেও তাদের সমস্ত দাবি পরবর্তীকালে ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। মানুষও বুঝে গিয়েছে ওদের তোলা অভিযোগ কোনোভাবেই সঠিক নয়। আর সেই কারণেই এবার পুরো এলাকার গরিব মানুষদের বঞ্চিত করার ছক কার্যকরী হলো না। প্রকল্পের নিয়মানুযায়ী বিগত দিনে পাওয়া অর্থ খরচের হিসেব দিলে তবেই মেলে পরবর্তী কিস্তি। এর আগে গত বছর মার্চ এপ্রিল মাস নাগাদ শহুরে আবাস প্রকল্পে রাজ্যের প্রাপ্য 500 কোটি টাকা ছাড়তে বাধ্য হয়েছিল মোদী সরকার। সেই টাকার খরচের হিসাব যথাযথভাবেই দিয়েছে রাজ্য সরকার। এবার বিরোধীদের গণপিটুনির নিদান দিলেন তৃণমূলের মালদহের জেলা সভাপতি ও মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশি। অন্যদিকে শাসক দলের নেতাদের ডান্ডা মেরে ঠান্ডা করার হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শাসক বিরোধী দুদলের নেতার হুমকি পাল্টা হুমকি ঘিরে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে দুজন সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হয় মালদহের পরিযায়ী শ্রমিক মতিউর রহমানের। অভিযোগ, মিথ্যে সন্দেহে তাকে গণপিটুনি দিয়ে মারা হয়েছে বিজেপি শাসিত রাজ্যে। ওই প্রসঙ্গ টেনে তৃণমূলের মালদহের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বকশি বিজেপি সিপিএম কংগ্রেসকে এক বন্ধনীতে রেখে আক্রমণের সুর চড়ান। তিনি বলেন, এরপরে বাংলার একজন পরিযায়ী শ্রমিককেও পিটিয়ে মারা হলে বাংলাতেও বিরোধী দলের নেতাদের গণপিটুনি দেওয়া হবে। আরজি করের প্রসঙ্গ টেনে তৃণমূল নেতা আরো বলেন, আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রী নিজেই সিবিআই তদন্তের কথা বলেছিলেন। আমরাও চাই ঘটনায় প্রকৃত
প্রকৃত দোষীদের শাস্তি হোক। তবে মুখ্যমন্ত্রীর কুৎসা করে মিছিল হচ্ছে, কিন্তু ভিন রাজ্যে শ্রমিককে পিটিয়ে মারা নিয়ে বিরোধীদের কোনো প্রতিবাদ দেখা যায় না। এরপরই গণপিটুনির হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে এদিন বাঁকুড়ার দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শোনেন যে তাদের লোকজনের উপর তৃণমূল অত্যাচার করছে। এরপরই ওই কর্মসূচিতে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে সুকান্ত মজুমদারের নিদান, মার খেয়ে কাঁদতে কাঁদতে আসবেন না, ডান্ডা মেরে ঠান্ডা করে তবে আসুন, বাকিটা আমি বুঝে নেব। আরজি করের প্রসঙ্গ টেনে টালা থানায় তালা ঝোলানোর হুঁশিয়ারিও দেন তিনি। বিরোধীদের গণপিটুনির নিদান মালদহের তৃণমূল নেতার। সুকান্ত বললেন, ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। 2022 আগস্ট থেকে জেলবন্দি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল দিল্লি হাইকোর্টের নির্দেশে অবশেষে সোমবার জেল মুক্তি হতে চলেছে তাঁর। তারপরই আবার নিজের গড়ে ফিরবেন অনুব্রত। তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবারই বীরভূমে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 2 বছর কেষ্টমণ্ডলের অনুপস্থিতিতে এই বৈঠক হয়নি। উল্লেখ্য, প্রতি বছর নিয়মিত কেষ্টকে পাশে নিয়ে জেলায় প্রশাসনিক বৈঠক করতেন মমতা। এবারের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন কিনা তা স্পষ্ট নয়। 2022 সালের আগস্টে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত। প্রথমে আসানসোল সংশোধনাগারে ছিলেন তিনি, যদিও তখন থেকেই সিবিআই দিল্লিতে নিয়ে গিয়ে তার বিচার প্রক্রিয়া চালাতে চাইছিল। পরে আয় বহির্ভূত সম্পত্তি মামলায় ইডির হাতেও গ্রেফতার হন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। তারপর তাকে দিল্লিতে নিয়ে গিয়ে তিহার জেলে বন্দী করা হয়। 2 বছর 9 দিন পর জামিন পেয়েছেন। এবার জেল মুক্তির পালা। তারপরে বীরভূমে প্রত্যাবর্তন। এদিকে পুজোর মুখে ডিভিসির জলে ভেসেছে একাধিক জেলা। প্লাবিত হয়েছে বীরভূমও। সেখানকার 54,000 বর্গ কিলোমিটার ডুবেছিল জলে। প্লাবিত হয়েছিল 7টি ব্লকের 10,000 পরিবার। জলের নিচে চলে গিয়েছিল সতীপীঠ কঙ্কালীতলাও। এবারের জেলা সফরে সেই সতীপীঠেও যেতে পারেন মমতা। দুর্গত পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন তিনি। ঘুরে দেখতে পারেন বানভাসী এলাকাও। এরপরই জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন তিনি। কেষ্টর গ্রেফতারির পর থেকে জেলায় প্রশাসনিক বৈঠক হয়নি। উল্লেখ্য, তাকে এখনও জেলা সভাপতির পদ থেকে সরায়নি তৃণমূল। ফলে তিনি এই বৈঠকে থাকেন কিনা সেদিকে সকলের নজর থাকবে। গত 2 বছরে জেলায় একাধিক উন্নয়নের কাজ হয়েছে, সেই খতিয়ান নিয়েই এবার বৈঠক। এই প্রসঙ্গে জেলার তৃণমূল সভাপতি কাজল শেখ বলেন, শর্ট নোটিশে বৈঠকে কোনো সমস্যা নেই, আমরা কাজের খতিয়ান নিয়ে সবসময় তৈরি। দর্শক, আমরা এই ভিডিওটিতে 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। কোয়াড সদস্য রাষ্ট্রগুলির বৈঠকে যোগ দিতে 3 দিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকের আগেই ডেলাওয়ারে বাইডেনের বাড়িতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সারেন ভারতের প্রধানমন্ত্রী। সেই আলোচনার পরেই রবিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতি জারি করে বলা হয়, কলকাতায় গড়ে উঠবে সেমিকন্ডাক্টর কারখানা। 2 রাষ্ট্রনেতা এই বিষয়ে একমত হয়েছেন বলে জানা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফাউন্ডারিজ নামের এক বহুজাতিক সংস্থা সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে কাজ করছে। এবার কলকাতায় গ্লোবাল ফাউন্ডারিজের একটি কারখানা তৈরি নিয়ে সদর্থক আলোচনা হয়েছে মোদী ও বাইডেন উভয়ের মধ্যেই। সূত্র অনুযায়ী এই কারখানার নাম হতে পারে GF কলকাতা পাওয়ার সেন্টার। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত এবং আমেরিকার মধ্যে এই বৈঠকে উপকৃত হবেন 2 দেশের সাধারণ মানুষ এবং আরও মজবুত হবে এই 2 দেশের সম্পর্ক। পাশাপাশি হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা, টেলিকমিউনিকেশন এবং শক্তি প্রয়োগের জন্য উন্নত সেন্সিং, যোগাযোগ এবং পাওয়ার ইলেকট্রনিক্সের উপর নজর রেখে একটি সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট করার ব্যাপারে আলোচনা হয়েছে 2 দেশের রাষ্ট্রনেতাদের। হোয়াইট হাউস আরও জানিয়েছে, গ্লোবাল ফাউন্ডারিজ কলকাতা পাওয়ার সেন্টার চিপ তৈরিতে গবেষণা ও উন্নয়নে পারস্পরিক যোগসূত্র বাড়াবে। কারখানাটি তৈরি হলে AI এবং ডেটা সেন্টারের ক্ষেত্রেও অগ্রগতি হবে। এর পাশাপাশি MQ-9B প্রিডেটর ড্রোন নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের। এই কারখানা তৈরির মূল উদ্দেশ্য ইনফ্রারেড গ্যালিনিয়াম নাইট্রাইড এবং সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর তৈরি করা, যা ভারতের সেমিকন্ডাক্টর মিশনের সঙ্গে সাযুজ্যপূর্ণ বলে দাবি প্রধানমন্ত্রীর দফতরের। উল্লেখ্য, উইলমিংটনে কোয়াড সামিটে মিলিত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী কিসিদা ফুমিও এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 21 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন মুলুকে থাকবেন প্রধানমন্ত্রী। শেষ দিন অর্থাৎ 23 তারিখ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখার কথা হয়েছে নরেন্দ্র মোদীর।
বঙ্গের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির উপর ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা। সেই চিঠির প্রতিক্রিয়া স্বরূপ জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয় রাজ্যের সম্মতি নিয়েই জল ছাড়া হয়েছে, যদিও মুখ্যমন্ত্রীর দাবি রাজ্যের সম্মতি ছাড়াই জল ছাড়ে ডিভিসি। প্রতিবাদে এবার ডিভিসির কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বলেও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির প্রিন্সিপাল সেক্রেটারি শান্তনু বসু ও সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার ডিভিসির বোর্ডে বিদ্যুৎ ও জল ছাড়ার বিষয়ে এই দুইজন রাজ্যের প্রতিনিধি ছিলেন, কিন্তু রাজ্যের অভিযোগ তাদের অফিসারদের সঙ্গে কোনো কথা না বলেই একক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কেন্দ্রীয় সংস্থা, তাই তারা পদত্যাগ করলেন। আজ ডিভিসি চেয়ারম্যানকে তারা দুজনেই তাদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে 2.5 লক্ষ কিউসেক জল ছাড়ার প্রয়োজন ছিল না। তা না হলে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি এত ভয়াবহ আকার ধারণ করত না। তাই আমার মনে হয় কেন্দ্রীয় মন্ত্রী যা বলেছেন বন্যা নিয়ন্ত্রণের জন্য সব রকম চেষ্টা করা হয়েছিল তা পুরোপুরি ঠিক নয়। জলাধার নিয়ন্ত্রণকারী ঠিকমতো কাজ করতে পারেনি। তাছাড়া মাইথন এবং পাঞ্চেত সংস্কারের কাজ চলছে বলে আমি শুনেছি, সেগুলিও শেষ হয়নি। আমি ডিভিসির কমিটি থেকে আমার প্রতিনিধি প্রত্যাহার করে নিচ্ছি। রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বারবার ম্যানমেড বন্যার কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির জল ছাড়াও যে একটি বড় কারণ তা নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গত বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ডিভিসির উদ্দেশ্যে একরকম হুঁশিয়ারি দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে রাজ্য। শুক্রবার ডিভিসির প্রতি উষ্মা প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। 2.25 কোটি টাকা মুক্তিপণ দাবি। ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার বারাসাত পুরসভার তৃণমূল কাউন্সিলর। সিআইডির দাবি তৃণমূল পার্টি অফিসে বসেই কষা হয়েছিল অপহরণের ছক। ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধীরা। দল থেকে বহিষ্কার করা হয়েছে অভিযুক্ত কাউন্সিলরকে, জানিয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। প্রথমে অপহরণ, তারপর 2.25 কোটি টাকা মুক্তিপণ দাবি, এমন চাঞ্চল্যকর অভিযোগে এবার সিআইডির হাতে গ্রেফতার হলেন তৃণমূলের এক কাউন্সিলর। গোয়েন্দা সূত্রের দাবি তৃণমূল পার্টি অফিসে বসেই কষা হয়েছিল অপহরণের ছক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে ওর 25টি ছবি আর ভিডিও আছে। এই রকম গুন্ডা বদমাশে ভর্তি এ আরেকটা শাহজাহান, এবং কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলেই এতদিন ধরে এই নোংরা কাজগুলি করে গেছে। হ্যাঁ, ওদের টাকা, তৃণমূল মানেই তো টাকা চাই, টাকা টাকা টাকা। 1 সেপ্টেম্বর খড়দার অভিজাত আবাসনে বান্ধবীর ফ্ল্যাটের পার্কিং লট থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি তারপর 2.25 কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। অভিযোগ পেয়ে পরের দিনই বারাসাতে অভিজাত আবাসন থেকে উদ্ধার করা হয় ব্যবসায়ীকে। ধরা পড়ে 7 জন। তদন্তকারীদের দাবি ধৃতদের জেরা করে জানা যায় অপহরণের মাস্টার মাইন্ড বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। ধৃত তৃণমূল কাউন্সিলরকে আদালতে তোলা হলে 9 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এবার ডাক্তারি ছাত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল কল্যাণী মেডিকেল কলেজে। অভিযোগের তীর কলেজের তৃণমূল ছাত্র নেতাদের বিরুদ্ধে। 2023 সালের 28 এপ্রিল কলেজের সমাবর্তন অনুষ্ঠান ছিল। তৃণমূলের ছাত্র সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হঠাৎই এক পক্ষ অনুষ্ঠান বয়কট করে দেয়। অনুষ্ঠানের পক্ষে ছিলেন অভিযোগকারী চিকিৎসক ছাত্রী। তার নেতৃত্বে অনুষ্ঠানের মহড়া চলছিল। সেই সময় ছাত্র সংগঠনের কয়েকজন হোস্টেলের ঘরের দরজা ভেঙে ওই ডাক্তারি ছাত্রীর ঘরে ঢোকেন বলে অভিযোগ। শ্লীলতাহানি এবং যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে। পরবর্তীতে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে। এরই মধ্যে ওই চিকিৎসক ছাত্রী নতুন করে দাবি করছে তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি অভিযোগ প্রত্যাহার করার জন্য কলেজের অধ্যক্ষও তাকে চাপ দেন বলে অভিযোগ। চিকিৎসক ছাত্রীর আরও দাবি, পুলিশে অভিযোগ জানানোয় তার চিকিৎসক হওয়ার স্বপ্নও শেষ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে চিকিৎসক ছাত্র নেতাদের তরফে। ওই চিকিৎসক পড়ুয়া পরিস্থিতির সুযোগ নিচ্ছেন বলেও দাবি করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসক ছাত্র নেতাদের মধ্যে একজন বলেন, আমি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নই, আমাকে জড়ানো হয়েছে। ওই সময় আমি সভাপতি ছিলাম, কেউ হয়তো আমাকে অপদস্থ করতে চাইছেন। তৎকালীন অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায় মন্তব্য, আমি কোনো চাপ দিইনি, ছেলেমেয়েদের মধ্যে ঝামেলা হচ্ছিল, দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল, তারপর দুপক্ষই বলেছিল সেটা মিটিয়ে নেবে। বাঁকুড়া পুরসভায় খাতা খুলল বিজেপি। প্রাক্তন তৃণমূল ও বর্তমান নির্দল কাউন্সিলর সুকান্ত মজুমদারের হাত ধরে কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে। তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভার খাতা খুলল পদ্ম শিবির। বাঁকুড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর অনন্যা রায় চক্রবর্তী যোগ দিলেন বিজেপিতে। নির্দল হিসেবে নির্বাচিত হওয়ার আগে তিনি ছিলেন তৃণমূল কাউন্সিলর। 2022 সালের নির্বাচনে বাঁকুড়া পুরসভার 24টি আসনের মধ্যে 21টি আসনে জয় পায় তৃণমূল। দলীয় টিকিট না পেয়ে নির্দল হিসেবে
হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয় ছিনিয়ে নেয় বিক্ষুব্ধ তৃণমূলের 3 প্রার্থী। এদের মধ্যে অন্যতম ছিলেন বাঁকুড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের অনন্যা রায় চক্রবর্তী। নির্দল হিসেবে জয়ী হলেও পরে বিজয় মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কোলে নিয়ে পথ হেঁটেছিলেন অনন্যা রায় চক্রবর্তী। প্রাক্তনী তৃণমূল কাউন্সিলর, তারপর থেকে নির্দল কাউন্সিলর হিসেবেই কাজ করে আসছিলেন। গতকাল সন্ধ্যায় বাঁকুড়া নারী সুরক্ষা মহামিছিলে অংশ নিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাঁকুড়ায় গেলে বিজেপির পতাকা কাঁধে তুলে নেন অনন্যা রায় চক্রবর্তী। অনন্যার দাবি, সম্প্রতি আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতেই তার বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত। পাল্টা তৃণমূলের কটাক্ষ, হয় ওই কাউন্সিলর বিক্রি হয়ে গিয়েছেন, না হলে জমি মাফিয়া হিসেবে ব্যবসা ভালো মতো চালাতেই ওই কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।